ড্রয়িং রুমের সামনে যেতে তের হাত পা কাঁপতে লাগলো। আল্লাহ, এতগুলো ছেলে কোথা থেকে আসলো? এর মধ্যে জঙ্কুক ভাইয়া কোনটা? ছোটবেলা আর বড়বেলার চেহারা কি এক হবে? আমি কি চিনতে পারবো? ইস, জিমিন আমাকে কতবার ওনার ছবি দেখাতে চাইলো, আর আমি ফালতু রাগ দেখিয়ে মুখের উপর বলে দিয়েছিলাম। তোর ভাই কি ঘোড়ায় চড়া রাজকুমার যে আমি তাকে দেখতে যাব? তোর ভাই তো গাধা চড়ার গরুকুমার, আর আমি গরুকুমারকে দেখি। ওনার নিজ দিয়ে সবাইকে দেখার চেষ্টা করতে লাগলো কোনটা তার জঙ্কুক ভাইয়া। এদিকে পায়ের সাথে হাতটাও তাল মিলিয়ে কাটছে, সাথে চায়ের কাপটাও টক টক করে শব্দ শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আজ কাপেরা মিলে যুদ্ধ করে যাচ্ছে। এই কাপদের ঝাঁকানি নিয়েও এক সাইড থেকে চা বাড়িয়ে দিচ্ছে সবাইকে। হঠাৎই তার সামনে কেউ এসে দাঁড়ালো। সে নিচের দিকে তাকাতেই বড়সড় দুজোড়া কালো বুট দেখতে পারলো। এভাবে সংসেজে সামনে দিয়ে ঘুরঘুর করছিস কেন? তোর কি মনে হয় আমি ইউকে থেকে এসেছি তোর মতো কুচ্ছিত সঙ্গে সার্কাস দেখার জন্য? আর 2.5 হাত লম্বা ঘুমটা দিয়ে কি প্রমাণ করতে চাইছিস? তুই খুব পর্দা করিস? ছেলেদের সামনে আসতে লজ্জা পাস নাকি নিজেকে খুব রূপসী মনে করিস? তোর রূপ কেউ দেখে শেষ করে ফেলবে, তার জন্য এরকম ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছিস? জঙ্কুকের এমন হৃদয়ঘাতক কথা শুনে তের হাত থেকে চায়ের ট্রেটা টুপ করে মেঝেতে পড়ে গেল। চায়ের কাপগুলো এবার যেন যুদ্ধে জয়ী হয়ে নিজেদেরকে বিসর্জন দিল। তের বুঝতে বাকি রইল না এমন ঝাঁঝালো কথা তাকে কে বলতে পারে। তের চোখ নোনা পানিতে থই থই করছে। কাপা কাপা পা নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে। মাথাটা উঁচু করে তার জঙ্কুক ভাইয়াকে দেখার সাহস হলো না। চুপচাপ নিজের রুমে চলে আসলো। বুকের ভেতরটা কেমন হু হু করছে। যার অনুপস্থিতিতে বুকের ভেতরে এমন ব্যথা অনুভূত হতো, তার উপস্থিতিতে তা যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। তের ইচ্ছে হলো ব্যথার হারটাকে হিসেব করে বের করতে। কি পরিমাণ ব্যথা হচ্ছে জানতে পারলে তো মন্দ হতো না, কিন্তু হারটা কি সে স্বাভাবিকভাবেই ধরতো নাকি চক্রবৃদ্ধিতে? আর জঙ্কুক ভাইয়াকে প্রেজেন্ট ভ্যালু ধরবো নাকি ফিউচার ভ্যালু? তে আজ খুবই চিন্তা ভাবনা করছে। এইসব সে কি করছে কিছুই বুঝতে পারছে না, কিন্তু তার এখন ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কান্নাও করতে চাইছে না। তোর এত দেমাগ কিসের তে? তুই সামান্য শাড়ির কাছে আমাকে হারিয়ে দিলি। তে নিজের কাপড় গোছানো রেখে জিমিনের দিকে তাকালো। পুরো শরীরে হলুদের মাখামাখি। কি অপরূপ লাগছে জিমিনকে। কই আগে তো কখনো এত সুন্দর লাগেনি। তাহলে কি বিয়ের ছোঁয়া জিমিনকে এক ঝটকায় রূপসী বানিয়ে দিল? আমার গায়ে হলুদের ছোঁয়া বুঝি আমাকেও এরকম সুন্দরী করে দিবে? কি হলো, কথা বলছিস না কেন? কাল তো তোদের ছেড়ে চলেই যাব, তাই বুঝি আজকেই পর করে দিলি? তুই এত পাষাণতে আমার গায়ে হলুদের ছোঁয়া লাগাতে এলি না? তুই তো বলেছিলি শাড়ি না পরলে তোর সামনে যাওয়া নিষেধ। আমি রাগ করে বললাম দেখি তুই যাবি না। এই তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার জন্য একটু শাড়ি পরতে পারবি না? এই কেমন কথা শুনি? তে কিছু বলতে যাবে তার আগে জিমিন শাড়ি গুটিয়ে বেরিয়ে গেল। বেশ অভিমান করেছে, খুব বুঝতে পারছে তে, কিন্তু তাতে তের কষ্ট লাগেনি, বরং ঠোঁটে হাসি ফুটে উঠেছে। মনে মনে বিড়বিড় করে বলল, বাবা এখনই এত রাত? সে রাতে তের ঘুম হলো না। সে তো তার ব্যথার হাড় বের করার বিজি ছিল। একক দশক শতকে মিলিয়ে পড়তে পড়তে রাত পেরিয়ে ভোর হয়ে গেল। ভোরের আজান কানে আসতেই তে অজু করে নামাজটা পড়ে নিল। নিজের রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তে দুহাত দুদিকে প্রসারিত করে শব্দ করে লম্বা নিঃশ্বাস নিতেই হালকা কেশে উঠল। ধুর ছাই, নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে শিখলাম না। কিছুটা মুখ ভেঙচি কেটে নিচে নামতেই মনে পড়লো জঙ্কুক ভাইয়ার রুমে একটু উকি দিতে। আচ্ছা, উনি কি এখনো ঘুমাচ্ছে? কোন রুমে শুয়েছেন উনি? আবার এমন নয় তো ওনার ওই গরুর পাক বাহিনীকে সাথে নিয়ে ঘুমিয়েছে? তে এত ভাবনা ছেড়ে ছোটবেলায় জঙ্কুক যে রুমে ঘুমাতো সেই রুমের কাছাকাছি এসে থেমে গেল। দরজা হালকা বল প্রয়োগে নড়ে উঠল। তার মানে দরজা খুলেই ঘুমিয়েছে। কিন্তু কেন? উনিও কি আমার মতো দরজা আটকিয়ে ঘুমাতে ভয় পান, নাকি ইচ্ছে করে খুলে রেখেছেন যাতে আমি আসতে পারি? উফ, তে দরজাটা যেই না আরেকটু খুলতে যাবে
অমনি ভেতর থেকে জঙ্কুক বলে উঠল, আমার রুমে রূপ কষিয়ে পড়া মেয়েদের ঢোকা নিষেধ। আর নিষেধ অবজ্ঞা করা শাস্তি কি হতে পারে সেটা জানতে চাইলে ভিতরে আসতে পারে, আমার কোনো সমস্যা নেই। আমি শাস্তি দেওয়ার জন্য পুরো রেডি হয়ে বসে আছি। জঙ্কুকের মুখে শাস্তির কথা শুনে তে ভয়ে চোখ বন্ধ করে সেই ছোট্টবেলায় চলে গেল। আমার হাতে লাগছে জঙ্কুক ভাইয়া, আম্মু বলো আব্বু, জঙ্কুক ভাইয়া আমাকে মারছে, আমার কষ্ট লাগছে তো, জঙ্কুক ভাইয়া আমার কষ্ট লাগছে তো। জঙ্কুক পাশে সবুজ চিকন কঞ্চিটা আরো শক্ত করে চেপে ধরে তের হাতে লাগাতার বাড়ি মেরে যাচ্ছে। তোকে মনে করেছিলাম না আমি রবিনের সাথে খেলবি না, তোর এত বড় সাহস, আমার নিষেধ অবজ্ঞা করলি, ওর পুতুলের সাথে তোর পুতুলের বিয়ে, আজ মেরে তোর হাত দিয়ে রক্ত বের করে ফেলবো, আর সেই রক্ত দিয়ে তোর পুতুলকে রাঙিয়ে বউ সাজাবো, দেখি কত বিয়ে দিতে পারিস। তে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললো। জঙ্কুকের দরজাটা ছট করে টেনে দিয়ে নিজের হাতটা সরিয়ে ফেলে। চোখের সামনে ডান হাতটা মেলে ধরতেই মনে হলো হাত দিয়ে রক্ত পড়ছে। আজ এত বছরেও কি এই রক্ত পড়া বন্ধ হবে না? তে ভয় পেয়ে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, এক দৌড়ে নিচে চলে গেল। জিমিন, তুই নাকি আমাকে দেখেছিস? জিমিনের চোখে মেকআপ আর্টিস্ট কাজল লাগিয়ে দিচ্ছে, তাই তের দিকে তাকাতে পারছেন। চোখ দুটো বড় বড় করে একটু বাঁকিয়ে উপরের দিকে তাকিয়ে বলল, তোর নাকি জামাই মরে গেছে? তে তারপরেও কিছু বলল না, চুপচাপ বিছানায় গিয়ে বসলো। জিমিন কাজল দেওয়া শেষ করে তের কাছে এগিয়ে এসে বলল, আমাকে না জানিয়ে বিয়ে করে জামাইকে মেরে ফেললি? তে অবাক হয়ে তাকালো, বলল, এইসব কি উল্টাপাল্টা বলছিস জিমিন? জিমিন তেকে টেনে নিজে যেখানে বসে বউ সেজেছিল সেখানে বসিয়ে দিল। আয়না তে চোখে চোখ রেখে বলল, তোকে দেখে তো সেরকমই লাগছে, তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে, কোথায় তুই সেজে গুজে বাড়ি মাতিয়ে রাখবি, তা না বিধবা মেয়েদের মতো ঘুরঘুর করছিস। আমি চলে গেলে আমার মায়ের মুখটাতে হাসি ধরে রাখার দায়িত্বটা তো তোরই। এমন ভাবে মনমরা হয়ে আছিস যেন সবার কষ্ট তুই একা ভোগ করার দায়িত্ব নিয়েছিস। জিমিন মেকআপ আর্টিস্টদের চোখের ইশারা দিতেই সবাই এসে হুমড়ি খেয়ে পড়লো তের উপর। গলার ওড়নাটায় হাত দিতেই তে চিৎকার করে উঠল, আরে আরে কি করছেন আপনারা, আমার ওড়না নিয়ে কেন টানাটানি করছেন? জিমিন সবাইকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিজে তের সামনে এসে ওড়নাটা খুলতে খুলতে বলল, তোর এই গোলাপি ঠোঁট, মায়াবী চোখ, গোলাপি গাল, গালগুলোকে ঢাকলে তোকে কেমন দেখা যায় সেটা দেখবো। মনে কর এটা আমার তোর কাছে চাওয়া আমার বিয়ের সেরা গিফট। জিমিন কি বোঝাতে চাচ্ছে বোঝার জন্য ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল তে, যেন ওর মুখের দিকে এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই সব বুঝে যাবে সে। যা এই জামাটা ছেড়ে ব্লাউজ আর পেটিকোটটা পরে আয়। তে কিছু বলতে যাবে তার আগে জিমিন বলে উঠল, মুখ দিয়ে আর একটা কথাও বের করবি না, তোর মুখ দিয়ে কোনো কথা বের হলে আমার মুখ দিয়ে কবুল বের হবে না। আর তুই জানিস আমি যা বলি তাই করি। তে অসহায়ের মতো মুখ করে জিমিনের হাত থেকে ব্লাউজ আর পেটিকোট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তোমাকে আমার তে মায়ের মতো লাগছে, নাম কি গো তোমার? আরু বেগমের এমন আচরণে তে ইচ্ছে হলো আবার যদি মায়ের পেটে ঢোকা যেত। কি লজ্জা, কি লজ্জা, নিজের মা নিজের মেয়েকেই চিনতে পারছেন। আমি কি এমনই অভাগী মেয়ে? আচ্ছা, এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিলে কেমন হবে? নিশ্চয়ই হাজার হাজার হাহা রিঅ্যাক্ট আসবে। এমনও তো হতে পারে এই একটা পোস্ট আমাকে ভাইরাল করে দিল। শাড়ি পরে বের হওয়ার পর থেকে তের মনে হচ্ছে কেউ তাকে খুব কাছ থেকে দেখছে, এমন ভাবে দেখছে মনে হচ্ছে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তে বারবার চারপাশে চোখ বুলিয়েও সেরকম চোখের দেখা পেল, কিন্তু হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি? তে পুরো বাড়ি ঘুরে চষে বেরিয়েও জঙ্কুক ভাইয়ের দেখা পেল না। তে ভাবলো হঠাৎ এমন না হয়ে গেল কোথায়। জঙ্কুককে না পেয়ে চোখগুলো যেমন তাকে খোঁচাচ্ছে তার চেয়েও দ্বিগুণ খোঁচাচ্ছে তার পরনের শাড়ি। মাঝে মাঝে কুচিতে পা লেগে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে।
এদিকে মনে হচ্ছে শাড়ির নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। খুবই বাজে ফিল হচ্ছে। মাঝে মাঝে তো এমন লাগছে মনে হচ্ছে আমি কোনো জামাই পরিনি। কি অদ্ভুত ফিলিং রে বাবা। এত কিছুতে পা মারিয়ে জঙ্কুককে খুঁজে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত তাকে যে দেখেছে সেই বলেছে তাকে খুবই সুন্দর লাগছে। আর এই সুন্দরটা তার জঙ্কুক ভাইয়াকে না দেখলে তো সবকিছুই বৃথা। কিছু একটার সাথে পা লেগে ধপাস করে পড়ে যেতেই একটা ছেলে তাকে ধরে ফেললো। তে চোখ মুখ কুচকিয়ে একদিকে হেলে আছে। ছেলেটার হাত বাঁধা হিসেবে কাজ করায় তে মাঝ পথে আটকে আছে, এখনো মাটিতে পড়েনি। তে চোখ মেলে তাকাতেই ছেলেটা বলে উঠলো, ওয়াও, চোখ জুড়িয়ে গেল। হোয়াট ইউর নেম প্রিটি গার্ল? আই এম পার্ট বুগাম, ইউ ক্যান কল মি বুগাম। তে ছেলেটার দিকে ভালো করে তাকাতেই মনে হলো তার পেটের ডান পাশটাতে কিছু একটা চেপে বসে আছে। তে নিজের হাত দিয়ে সেখানটায় হাত দিতেই বুঝতে পারলো ওটা অন্য কিছু না, এই বেটা বোগামের ওই হাত। তে আবার চোখ মুখ কুচকে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল, মিস্টার বোগাম, আপনার হাত সরান। জিমিনকে বিদায় দিয়ে বড় আব্বু বড় আম্মুকে সামলে ঘুম পাড়াতে পাড়াতে মাঝরাত হয়ে গেল। তে বড্ড ক্লান্ত হয়ে যাওয়ায় শরীরটা বিছানায় মেলে দিল। জিমিনের জন্য মনটা বারবার কেঁদে উঠছে। ভাবতেই বুক ফেটে যাচ্ছে। এখন থেকে তাকে একাই চলতে হবে, একাই সবকিছু করতে হবে। ভাবতেই বুকের ভেতর বড় পাথরের চাপ অনুভব হলো। এত কিছুর ভেতরেও ক্লান্ত শরীরটাকে ঠান্ডা করতে চোখে ঘুম নেমে আসলো। ঘুমের ঘুরেই টের মনে হলো কেউ তার ওপর উঠে আসছে। তার পরনের জামাটার কেউ হাত দিয়ে পেটের দিক থেকে জামাটা সরাচ্ছে। করে চোখ খুলতেই মাথা ভর্তি ঝাঁকড়া চুল দেখতে পেল। মাথাটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। তেকে অবাক করে দিয়ে তের পেটে ডান পাশটায় কামড় বসিয়ে দিল। আহ! তে চিৎকার করতে নিলেই ওর মুখটা চেপে ধরে এক জোড়া চোখ তার দিকে চেয়ে রইল। আর দাঁতে দাঁত পিষতে পিষতে বলল, আমি শাড়ি পরাতে গেলেই তোর কান্না পায়, ব্যথা লাগে, সুরসুরি লাগে। আর এখন নিজে পেট বের করে শাড়ি পরে ছেলেদের পাগল করে বেড়াচ্ছিস, তাও আমাদের বাড়িতে আমার ফ্রেন্ডের। এই শাস্তি তোকে পেতেই হবে। তে ব্যথায় তের চোখ দিয়ে পানি গড়িয়ে কানে গিয়ে ঢুকছে। মুখ থেকে হাতটা সরে যেতে তে চাপা সরে বলে উঠল, জঙ্কুক ভাইয়া, তুই এখনো জঙ্কুক বলা শিখলি না। জঙ্কুকের প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন হিসেবে ওর চাহনি কাজ করলো। সেই প্রশ্নের উত্তর কি বলবে বুঝে উঠতে পারলো না। তুই কি আমার নাম সত্যি বলতে পারিস না, নাকি ইচ্ছে করে আমার নামকে অপমান করছিস? বলতো কোনটা? জঙ্কুকের মুখে চোয়ালের সাথে সাথে হাতটাও শক্ত হয়ে এলো। শক্ত করে চেপে ধরলো তের গাল দুটো। গালে কি মেখেছিস? বালুর মতো চিকচিক করছিল। আর আর ছোটে কি দিয়েছিস? গোবর মেখেছিস নাকি? তোর কি মনে হয় এইসব হাবিজাবি মাখলেই ছেলেরা তোর জন্য পাগল হয়ে যাবে, গাধার মতো তোর পিছে ঘুরঘুর করবে? জঙ্কুক এমন ভাবে গাল দুটো চেপে ধরেছে যে তের কথা বলার জন্য ঠোঁট দুটো এক করতে পারছে না। অনেক কষ্টে ঠোঁট না নাড়িয়ে বলতে চাইলো, লিমিন জোর করে। চুপ! তোর ওই তুতলানো কণ্ঠ নিয়ে একটা কথাও বলবি না। এখন পর্যন্ত আমার নামটাই বলতে পারিস না, আবার জও বলতে পারিস, র বলা শিখিস না। তোর সাথে কথা বলা মানে আমার মেজাজ আরো খারাপ করা। জঙ্কুক তের ওপর থেকে হালকা সরে আসতে তে উঠে বসে পড়ে। তে নিজের জামাটা ঠিক করতে নিলেই জঙ্কুক আবার ওর পেটটা খামচে ধরলো। জঙ্কুকের কামড়ের জায়গায় পুনরায় খামচে ধরার ব্যথায় হালকা কুকিয়ে উঠল তে। নিজের একটা হাত জঙ্কুকের হাতের উপর চেপে ধরতেই জঙ্কুক বলে উঠলো, সিগারেট খেয়েছিস কখনো? জঙ্কুকের প্রশ্নে তে মাথা নাড়িয়ে না বলতে জঙ্কুক নিজের খামচিটা আরেকটু গভীর করে বলল, এইবার তো দাঁত বসিয়েছি, নেক্সট টাইম এত কষ্ট করব না, জ্বলন্ত সিগারেট লাগিয়ে দিব। এরপর যদি কখনো তোকে পেট বের করে শাড়ি পরতে দেখেছি, তাও আবার অন্য ছেলের সামনে। জঙ্কুক তার কথা শেষ করে সেখান থেকে প্রস্থান করলো। তার জঙ্কুক ভাইয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। উফ, আপনি দেখতে কি সুন্দর হয়েছেন জঙ্কুক ভাইয়া। এইটুকুন দেখায় তো আমার চোখের জ্বালা বাড়িয়ে দিয়েছেন। আপনার কামড়ের ব্যথার থেকে শতগুণ বেশি ব্যথা করছে চোখে।
আপনাকে এত বছর দেখতে না পারার ব্যথা, এভাবে চলে গেলেন কেন? এই সারা রাত চোখ বন্ধ করে জঙ্গকের মুখটা বারবার মনে করার চেষ্টা করছি। কি সুন্দর মাথা ভর্তি চুল, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, তার নাকটাও কি সুন্দর লম্বা হয়েছে। ছোটবেলায় তো এত সুন্দর ছিল না, তাহলে এখন এত সুন্দর কেন হয়েছে? কিভাবে হলো? আর ঠোঁটের নিচের তেলটা কি মারাত্মক। খামচে ধরা হাতের ট্যাটুগুলো এত সুন্দর কেন? পুরো ট্যাটুটা তো দেখতেই পারলো না। ট্যাটু কোন পর্যন্ত করেছে? পুরো হাতে নাকি শুধু কবজি পর্যন্ত? সকাল 7টায় তের ঘুম ভাঙলো। তে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পেটটা বের করে দেখছে। হালকা বেগুনি কালার দাঁতের আকার ধারণ করে আছে। ওনার দাঁতগুলো নিশ্চয় অনেক সুন্দর, না হলে আমার পেট এত সুন্দর দাগ হলো কি করে? উফ, কি সুন্দর লাগছে এই দাগগুলো। পুরো বডিতে পড়লে আরো সুন্দর হতো। তে, তুই নাকি জীবনের বউ ভাতে যাবি না? বড় আম্মুর কণ্ঠ পেয়ে তে তাড়াতাড়ি জামাটা নামিয়ে পেটটা ঢেকে ফেললো। কে বললো? জঙ্কুক। জঙ্কুক ভাইয়াকে কে বললো? জঙ্কুক তো বললো তুই বলেছিস। আমি কখন বললাম? তে কিছু বলতে গিয়েও থেমে গেল। বড় আম্মুর কাছে এসে বলল, বড় আম্মু, আমি এখনো র বলা শিখিনি। আর তোমার ছেলের নামটা দেখো তো হয় কিনা। মানে এই যে আমি জঙ্কুক ভাইয়া বললাম, তুমি কি জঙ্কুক শুনেছ নাকি জঙ্কুক? আমি তো জঙ্কুকই শুনলাম। তে, তোর কি হয়েছে বলতো? আমার আবার কি হবে? কিছুই হয়নি তো। তাহলে বউ ভাতে যাবি না কেন? জিমিনকে আনতে যাবি না? ও তো রাগ করবে তুই না গেলে। তে ব্রাশে পেস্ট লাগাতে লাগাতে বলল, তোমার ছেলে যখন বলেছে আমি যাব না, তাহলে তোমার ছেলেকে জিজ্ঞেস করো আমি কেন যাব না। তুই কি বলছিস তে? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। তে ব্রাশটা মুখে নিয়ে বলল, আমিও কিছুই বুঝতে পারছি না বড় আম্মু। তুই আবার কি বুঝতে পারছিস না? ওইটা তো আমিও জানি না। তে ওয়াশরুমের দরজাটা আটকে মনে সুখে দাঁত ব্রাশ করতে লাগলো। নাস্তার টেবিলে বসতেই বড় আব্বুর প্রশ্নের মুখোমুখি হলো তে। তো নাকি শরীর খারাপ, পেটে ব্যথা, মাথা ব্যথা? কে বললো বড় আব্বু? জঙ্কুক বলেছে। কাল রাতে নাকি তুই ওর কাছ থেকে ওষুধ নিয়ে খেয়েছিস? তে সামনাসামনি বসে রয়েছে জঙ্কুক। বড় আব্বুর থেকে চোখ সরিয়ে তে জঙ্কুকের দিকে তাকাল। জঙ্কুকের এমন একটা ভাব যেন সে কিছুই জানে না। এত বড় মিথ্যা উনি কিভাবে বলল? আমি কখন ওনার থেকে ওষুধ চাইলাম? উল্টা উনি তো ফিরে চুপ করে গেলি যে। তোর কি খুব বেশি শরীর খারাপ? জিমি তো তোর জন্য বসে অপেক্ষা করে আছে। ও জানালো তুই না গেলে ও আসবেই না। এটাও কি জঙ্কুক ভাইয়া বলেছে? না, এটা জঙ্কুক বলতে যাবে কেন? এটা তো জিমিন বলল। ও, জঙ্কুকের না করা আর জিমিনের অভিমানের মাঝে পড়ে তের নাজেহাল হওয়ার অবস্থা। সে একটা মানুষ হয়ে দুজনের কথা কিভাবে রাখবে? আর জঙ্কুক ভাইয়ারই বা কি হলো? সব হঠাৎ সবাইকে বলে বেড়াচ্ছে কেন আমি যাব না? আমি তো ওনাকে এ কথা বলিনি। তাহলে এদিকে বড় আব্বু বড় আম্মু একটু পর পরই তাড়া দিচ্ছে রেডি হওয়ার জন্য। আর আম্মু তো পারলে আমাকে এভাবেই কোলে নিয়ে চলে যায়। আব্বু, তুমিও পেছনে বসছো, তাহলে সামনে কে বসবে? তে আসছে, ওকে বসাবে। তেও যাবে নাকি? জঙ্কুকের বাবার উত্তর দেওয়ার আগে তে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। জঙ্কুক তের দিকে না তাকিয়ে গাড়িতে বসে পড়লো। জঙ্কুকের দিকে তাকিয়ে তের গলা শুকিয়ে কাঠ হয়ে আসলো। এবার তো আমি পেট বের করে শাড়ি পরিনি, ঠোঁটে লিপস্টিকও দিইনি, গালে পাউডারও মাখিনি, চোখে কাজল দিইনি, তবুও কেন ওনার মুখে রাগ দেখা যাচ্ছে? শুধু ওনার কথা শুনলেই হবে নাকি? আমার তো এই বাসায় সবার কথাই রাখতে হয়। উনি এমন কেন? আসার পর থেকে মুখটাকে এমন করে রেখেছে, মুখটাকে কি একটু হাসি আনা যায় না? কি রে, কি ভাবছিস? জিমিনের কথায় তে নড়ে চড়ে ওঠে। ওই টাপা, আমি কি তোকে মাথায় করে নিয়ে যাব যে আমি না আসলে তুই যাবি না? নিতে পারলে তো ভালোই হতো। তোকে খুব মিস করছিলাম তো। তোর মিসের খেতা পড়ি, বিয়ে করে আমাকে শান্তি দিলি না। তের কথার মাঝখানে দোকান তের খোপা খুলে দিল, কানের পিঠে একটা গোলাপ গুজে দিল। আপনাকে আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। কাল ওভাবে পালালেন কেন? আপনি কি জানেন আপনার সাথে সাথে সে রাতে আমার চোখের ঘুমও পালিয়েছে? ঘুম পালিয়েছে? জি, আজকে আপনার দেখা পাওয়া, দেখুন আমার চোখে ঘুম চলে এসেছে।
বুগাম জিমিনের দিকে তাকিয়ে বলল, জিমিন, আমাকে একটা রুমের ব্যবস্থা করে দিতে পারবে? জাস্ট 1 ঘন্টার জন্য, আমার ভীষণ ঘুম পাচ্ছে। জিমিন আর তে হাঁ করে বুগামের দিকে তাকিয়ে রইল। জিমিন তেকে টানতে টানতে নিজের রুম ছেড়ে বের হয়ে আসলো। উফ, জিমিন, এত জোরে হাত চেপে ধরে আছিস কেন? তোদের কি মনে হয় আমি লোহা দিয়ে বানানো? তোদের মানে তোর হাত আমি ছাড়া কে চেপে ধরেছে শুনি? তে কথার প্রসঙ্গ পাল্টিয়ে বলল, জিমিন, দেখ তো আমার রটা ঠিক হয় কিনা। আমি তোর নাম আর তোর ভাইয়ের নাম ঠিক করে বলতে পারি কি? মানে কি বলছিস তুই? জঙ্কুক ভাইয়া, জঙ্কুক ভাইয়া, জঙ্কুক ভাইয়া, জঙ্কুক ভাইয়া। এই সমানে জঙ্কুকের নাম বলেই যাচ্ছে। যেভাবেই হোক তাকে জঙ্কুকের নামটা ঠিকভাবে উচ্চারণ করতেই হবে। জঙ্কুককে দেখিয়ে দিতে হবে সে জঙ্কুককে জঙ্কুকই বলে, জংহুক বলে না। সে তার জঙ্কুক ভাইয়ার নামকে অপমান করে না, বরং ভালোবেসে উচ্চারণ করে সুন্দর করে। জিমিনকে নিয়ে ফেরার সময় জঙ্কুকের পাশে বসার সাহস হলো না তের। মনে হয়েছে এবার তার পাশে বসলে তাকে চোখ দিয়ে গিলে খাবে। ওনার ওই ছোট ছোট চোখগুলো যখন হাঁ করবে তখন কত বড় হবে। বাসায় এসে তে সবার আগে নিজের গায়ে সেটে যাওয়া গোল্ডেন কালারের জামাটা চেঞ্জ করার লেগে পড়ে। তে যেই না জামাটা দুহাতে ধরে উপরে তুলেছে, অমনি দরজায় আটকানোর শব্দ পেয়ে তে জামাটা ছেড়ে দিয়ে অবাক হয়ে বলল, আপনি? জঙ্কুক দরজা আটকিয়ে তের দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমি নিষেধ করার পরেও তুই জিমিনের শ্বশুর বাড়ি কেন গেলি? কেন বল? বলো আপু, বলেছিল তাই। তে বুঝতে পারলো এই মুহূর্তে সে আবার বলা ভুলে গেছে। নিজের মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরে অসহায় ভাবে জঙ্কুকের দিকে তাকিয়ে রইল। খুব কথা শোনার মেয়ে হয়ে গেছিস না? আমাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ধেই ধেই করে আব্বুর কথা শুনে ভালো মেয়ে সাজছিস। তে কি বলবে বুঝতে পারছে না। এই মুহূর্তে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকাও তার জন্য কষ্টকর হয়ে গেল। মাথা নিচু করে মাটিতে তাকাতে জঙ্কুকের হাত এসে তের চুলগুলো মুঠোতে আটকে নিল। আমি এখন আপনি হয়ে গেছি, আমি তোর অপরিচিত কেউ, তাই না? চলে লাগছে জঙ্কুক ভাইয়া, ছেড়ে দেন। ছাড়বো না, ছিড়বো তোর চুল, এখন আমি ছিঁড়ে ফেলবো। জানিস তো চুলের কেজি কত? জঙ্কুক ভাইয়া। জঙ্কুক পকেট থেকে একটা ব্লেড বের করে তের সামনে ধরতে তে ভয়ে নড়ে উঠল। ধারালো ব্লেডটায় লাইটের আলো পড়ে চকচক করছে। তের মনে হলো সেই ছোটবেলার কথা। তে আবারও অতীতে পাড়ি জমালো। জঙ্কুক ভাইয়া, আমি আর ছুটি করবো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। জঙ্কুক ভাইয়া, আমাকে ছেড়ে দাও। তুই আমার কথার অবাধ্য হয়ে আবারও ছুটি করে স্কুলে গিয়েছিলি, আর এটার শাস্তি তোকে পেতেই হবে। তে আর করবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তোর গোল মাটোর মুখে তোকে ছুটি করলে কত সুন্দর লাগে। আমার সব বন্ধুরা তোর প্রশংসা করছিল, তোর দিকে কিভাবে তাকিয়েছিল, সেই সব দেখে আমার কলিজা পুড়ে গেছে। সেইটার ঘা কে ভরবে? আর তুই বলছিস আমি তোকে ছেড়ে দিব? এখন তোকে আমি শাস্তি দিব, যেন দ্বিতীয়বার এইরকম ছুটি করে বেঁধে নাচতে নাচতে স্কুলে না যাস। না থাকবে চুল, না বাঁধবি ছুটি, আর না কেউ তোর দিকে তাকাবে, আর না আমার কলিজা পুড়বে। না, এটা করো না, আমার এত সুন্দর চুল তুমি কেটে ফেলো না, তাহলে আমাকে বাজে দেখাবে। ছেড়ে দাও জঙ্কুক ভাইয়া। তের কান্না সেদিন জঙ্কুককে থামাতে পারেনি। শাস্তি স্বরূপ জঙ্কুক তের মাথায় কালো কুচকুচে ছোট ছোট চুলগুলো হারিয়ে ফেলেছিল। সেই ছোটবেলার একই কাণ্ড কি আজকেও ঘটতে যাচ্ছে? তার সাথে তে জঙ্কুকের হাতের ব্লেডের দিকে তাকিয়ে রইল। চোখগুলো কেমন ঝাপসা হয়ে আসছে, মাথাটাও ভার ভার হয়ে আসছে। জঙ্কুকের চোখ দুটো অসম্ভব লাল, যা দেখে ভয়ে আর আতঙ্কে তে ঘেমে নিয়ে একাকার অবস্থা। তে জঙ্কুকের দিকে তাকাতেই চারপাশে অন্ধকার হয়ে আসছে দেখতে পেল। সবকিছু এমন অন্ধকার হয়ে আসছে কেন? বিদ্যুৎ চলে গেল নাকি? তে আর কিছু ভাবতে পারল না। কাঁপতে কাঁপতেই জঙ্কুকের বুকে ঢলে পড়ল। জ্ঞান হারালো তে। এরপর কি হতে যাচ্ছে? জঙ্কুক কি সত্যি তের চুলগুলো কেটে ফেলবে? সেটা দেখার জন্য তোমাদেরকে পরের পার্ট দেখতে হবে। আর তার জন্য অবশ্যই এই পার্টটাই লাইক করে দিবা। আর হ্যাঁ, মিষ্টি করে কমেন্ট করে বলবা স্টোরিটা তোমাদের কেমন লাগছে। যেহেতু চ্যানেলটা নতুন, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না।
আমার সাথেই থেকো, আমাকে ভালোবাসা দিও আর আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা নিও। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।